ইরান প্রকাশ্যে বলল ইসরায়েলের শেষের দিন ঘনিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও তীব্র হচ্ছে। ইরান এবার সরাসরি ঘোষণা করেছে ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই বক্তব্য ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ এবার বিষয়টি এসেছে শুধু মুখে নয়, বইয়ের পাতায়ও। ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা নামের বই। ইরানের ধর্মীয় নগর কওমি সম্প্রতি উন্মোচিত হয়েছে একটি বই, ইসরায়েল অ্যানিহিলেশন প্ল্যান বা ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা। বইটি লিখেছেন আলী রেজা পানাহিয়ান, যিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও ধর্মীয় নেতা। পানাহিয়ান বলেছেন, এই বইটি খামেনি এবং আয়াতুল্লাহ খোমেনির মতাদর্শের একটি স্পষ্ট ব্যাখ্যা। ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, দেশটির সরকারই বইটির প্রকাশন অনুমোদন দিয়েছে এবং এটিকে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে দেখা হচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ইসরায়েল বিরোধী অবস্থানকে তার রাষ্ট্রীয় নীতির অংশ করেছে। দেশটি ইসরায়েলকে পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখে। তাই ইসরায়েল ধ্বংস ইরানের কাছে শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং এক আদর্শিক লক্ষ্য। বইটির শেষ অধ্যায়ে বলা হয়েছে, সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ হল জায়নিস্ট শাসন ব্যবস্থাকে পতনের পথে ঠেলে দেওয়ার ইরানের বৃহৎ কৌশলের অংশ। লেখক দাবি করেন, এই লড়াই কেবল যুদ্ধ নয়, বরং এক চলমান ঐতিহাসিক পরিকল্পনার অংশ। হামাসকে প্রশংসা, পশ্চিমকে সতর্কবার্তা। বইয়ের পেছনের সারাংশে হামাসের 2023 সালের 7 অক্টোবরের ইসরায়েল আক্রমণকে বিশ্বের জন্য জাগরণী ঘণ্টা বলে উল্লেখ করা হয়েছে। ইরান প্রকাশ্যে হামাসের কর্মকাণ্ডের প্রশংসা করছে, যা তেহরানের আঞ্চলিক প্রভাব বাড়ানোর ইঙ্গিত দেয়। এই প্রকাশনার সময়ে ইসরায়েল ইরান সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়েছে। জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়, অভিযোগ করে তেহরান সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রে পরিণত করছে। যুদ্ধ ও পাল্টা আঘাত। এর জবাবে ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যখন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় টমাহক ও বাংকার বাস্টার বোমা ব্যবহার করে। এই ঘটনাকে অনেকেই 12 দিনের যুদ্ধ নামে ডাকছেন, যা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করেছে। যুদ্ধের মাঝে কূটনীতি। যুদ্ধ থামেনি, তবুও ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, ইরান যদি প্রস্তুত থাকে আমরাও প্রস্তুত। এক বক্তৃতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি হবে ইরানের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব আশা করছেন। তবে ওয়াশিংটনে এখনো দ্বন্দ্ব আছে, তারা কি সত্যিই ইরানকে চাপ দিতে চায়, নাকি আলোচনার টেবিলে আনতে। ইরানের শক্তি ও বার্তা। বিশ্লেষকদের মতে ইরান এখন শুধু সামরিক শক্তি নয়, একটি মতদর্শিক বলয় তৈরি করেছে, যা সিরিয়া, লেবানন ও গাজা পর্যন্ত বিস্তৃত। এই নেটওয়ার্কই ইরানের সবচেয়ে বড় শক্তি। তেহরান বার্তা দিচ্ছে, তারা ভয় পায় না, বরং তারা প্রস্তুত এক নতুন মধ্যপ্রাচ্যের বাস্তবতা গড়তে। ইরানের এই প্রকাশ্য ঘোষণা একদিকে যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে, অন্যদিকে কূটনীতির পথও খুলে রাখছে। প্রশ্ন হচ্ছে, এই ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা আসলেই কি কৌশলগত বার্তা, নাকি আসন্ন সংঘাতের পূর্বাভাস? ইরানের গোপন ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ট্রাম্প নেতানিয়াহু আতঙ্কে সারা। লুকানো পরীক্ষা, আকাশে ছায়ার রেখা আর স্যাটেলাইট ছবিতে উন্মোচিত রহস্যের আনাগোনা। বিশ্বের চোখ এখন তেহরানের দিকেই রাখা। স্যাটেলাইট চিত্র বলছে, ইরান ইমাম খোমেনি মহাকাশ বন্দরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস প্ল্যানেট ল্যাবসের ছবি বিশ্লেষণ করে এই দাবি করেছে। অথচ ইরান একটিও শব্দ উচ্চারণ করেনি। নীরবতা যেন নিজেই এক রহস্যের হাতছানি। তেহরান থেকে 230 কিলোমিটার দক্ষিণ পূর্বে সেন্নান প্রদেশের সেই লঞ্চ প্যাডে আগে নীল রঙের উপর লাল, সাদা আর সবুজ ব্যান্ড ছিল। হঠাৎ নতুন ছবিতে গাঢ় পোড়ার দাগ ধরা দিল, ঠিক যেন আগুনের আঁচে দগ্ধ মাটি। বিশেষজ্ঞরা বলছেন, এগুলোই উৎক্ষেপণের স্বাক্ষর বহন করছে নাকি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক ফ্যারিয়ান হিন্টস জানিয়েছেন, পোড়ার তীব্রতা বলছে এটা কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, কারণ কঠিন জ্বালানির রকেট পেছনে রেখে যায় অ্যালুমিনিয়াম অক্সাইডের দগ্ধ চিহ্ন। এমনকি ছবিতে দেখা উত্তর দক্ষিণ রেখাও জানাচ্ছে, রকেটের আগুনকে সরিয়ে দেওয়া হয়েছে বিশেষ বিস্ফোরণ ডিফ্লেক্টরের মাধ্যমে। ইরান তবে কি নতুন খেলায় মেতেছে? 18 সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে একটি ছবি, সেমনান প্রদেশের আকাশে রকেটের ধোঁয়ার কেরামতি। সেটি এখন এই আলোচনার কেন্দ্রবিন্দু। অথচ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একে এড়িয়ে গেল। কর্মকর্তারাও নিশ্চুপ, তবে পশ্চিমারা নয় চুপ।
কেবল ক্ষেপণাস্ত্র নয়, একই সময়ে ইরান রাশিয়ার সঙ্গে স্বাক্ষর করেছে আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি। ছোট পারমাণবিক কেন্দ্র নির্মাণে একসঙ্গে কাজ করবে দুই দেশ। পরিকল্পনা এমনই, তারা এটিকে বলছে কৌশলগত সম্পর্ক। তেহরান যখন তার পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন নিষেধাজ্ঞার ঝুঁকিতে, তখন মস্কোর সঙ্গে এমন চুক্তি নিঃসন্দেহে কূটনৈতিক জয়ের বার্তাই দিল। ট্রাম্প ও নেতানিয়াহুর উৎকণ্ঠা। এই দৃশ্য দেখে ট্রাম্প এবং নেতানিয়াহু কি ভাবছেন ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বহুবার ইরানকে হুমকি দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের জন্য সরাসরি বিপদ, ইসরায়েলও বারবার বলেছে। কিন্তু বাস্তবতা হলো ইরান একের পর এক পরীক্ষা চালাচ্ছে, আর বিশ্ব তা শুধু স্যাটেলাইট ছবিতে খুঁজে পাচ্ছে। ইরান মুখে স্বীকার না করলেও ছবিগুলো অনেক কথা বলছে। একদিকে গোপন পরীক্ষা, অন্যদিকে কূটনৈতিক চুক্তি। সব মিলিয়ে তেহরান দেখাচ্ছে তাদের থামানো সহজ নয়। যে দেশ আকাশে ছাপ ফেলে নীরবে চলে যেতে পারে, সে দেশ জানে শক্তি প্রদর্শনের আসল মঞ্চ কখনো প্রকাশ্য হয় না, তা থাকে আড়ালে। তাহলে কি সত্যিই ট্রাম্প ও নেতানিয়াহুর দুশ্চিন্তার কারণ আছে? উত্তর খুঁজতে হলে তাকাতে হবে সেমনের আকাশের দিকে, যেখানে রহস্যের গন্ধ ছড়িয়েছে, রহস্যময় ধোঁয়ার রেখা। 12 দিনের রক্তাক্ত সংঘর্ষ শেষ, কিন্তু আকাশে এখনো ঘনিয়ে আছে আগুনের মেঘ। ইরান সতর্ক করে বলছে, আরেকবার ভুল করলে এমন কিছুর মুখোমুখি হবে যা কল্পনাতেও আনতে পারবে না। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই হুঙ্কার, নাকি বাস্তব শক্তির ঘোষণা? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিজেদের সামরিক বাহিনী নতুন করে সাজাতে শুরু করেছে ইরান। যুদ্ধ শেষ হলেও ষড়যন্ত্র শেষ হয়নি। নিষেধাজ্ঞার হুমকি, গোয়েন্দা তৎপরতা, গোপন হামলার প্রস্তুতি সবই চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী শক্তি। কিন্তু তেহরানও নীরব নয়, বরং কঠোর গোপনীয়তার ভেতর থেকেও আগাম আঁচ করতে পারছে প্রতিটি পরিকল্পনা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC স্পষ্ট জানিয়েছে, শত্রুরা দুটি চাপিয়ে দেওয়া যুদ্ধে পরাজিত হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা অস্থিতিশীলতার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের ভাষায়, পরের যুদ্ধ যদি শুরু হয়, আমরা কমান্ডিং অবস্থান নিয়ে মাঠে নামব। প্রেস টিভি জানিয়েছে, IRGC তাদের সশস্ত্র বাহিনীকে নতুনভাবে সাজাচ্ছে। আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক শক্তি একসাথে বাড়ানো হচ্ছে। যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়, কৌশলগত সক্ষমতা ও প্রযুক্তি সবই উন্নত করা হয়েছে। IRGC জোর দিয়ে বলছে, ইরানিদের ইস্পাত কঠিন মনোবল কখনো ভাঙতে পারবে না। এখানেই টুইস্ট। অনেকেই ভাবছেন, ইরান কি সত্যিই মারাত্মক পাল্টা জবাব দেওয়ার অবস্থানে পৌঁছেছে? এর উত্তর পাওয়া গেছে তাদের সাম্প্রতিক এক পদক্ষেপ থেকে। তেহরান হঠাৎ করেই পরীক্ষা চালিয়েছে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। নাম প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, এটি কমপক্ষে 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ বা আমেরিকার ঘাঁটি পর্যন্ত সবই এর আওতায়। শুধু হুমকি নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেই ইরান তাদের শক্তির প্রমাণ দিয়েছে। গত 13ই জুন যখন ইসরায়েল ইরান জুড়ে বিমান হামলা শুরু করে, মাত্র 24 ঘন্টার মধ্যে IRGC পাল্টা আঘাত হানে। শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল একসাথে ছুটে যায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায়। এমন জবাব কল্পনাও করতে পারেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানও ক্ষতির মুখ দেখেছে। 12 দিনের সংঘর্ষে তেহরান হারিয়েছে অন্তত 1064 জন, যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। কিন্তু রক্তক্ষয়ী মূল্য দেওয়ার পরও তারা ঘুরে দাঁড়িয়েছে, আর সেই ঘুরে দাঁড়ানোই এখন তাদের শক্তির বার্তা বহন করছে। সবশেষে এক বিষয় স্পষ্ট, ইরান আর শুধু সতর্ক বার্তা দিচ্ছে না, তারা জানাচ্ছে প্রয়োজনে স্থল, আকাশ ও সমুদ্রে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত। আর তাদের শত্রুরা যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে ফলাফল আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হতে পারে। তাই প্রশ্ন নয়, উত্তরই স্পষ্ট। ইরানের হুঙ্কার শুধু কথা নয়, সেটি বাস্তব শক্তিরই ঘোষণা। ইরানে হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে। আলো আঁধারের এই পৃথিবীতে এক নতুন নাটকের মঞ্চ তৈরি হচ্ছে। টানটান উত্তেজনা, বিস্ময় আর শিহরণে ভরপুর সেই নাটকের নাম ইরান। প্রশ্ন জেগেছে, ইরানের কারাগারে কি সত্যিই হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে ঝুলছে, নাকি এটি এক নতুন শক্তির প্রদর্শনী, যেখানে ইরান নিজেকে দেখাচ্ছে নায়ক হিসেবে? মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, 2025 সালে ইরান অন্তত 1000 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই সংখ্যা 2008 সালের পর থেকে সর্বোচ্চ। শুধু তাই নয়, গত সপ্তাহে ইরান একসাথে 64 জনকে ফাঁসি দিয়েছে।
প্রতিদিন গড়ে 9 জনেরও বেশি। আগের বছর যেখানে 975 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এই বছর সেটি ছাড়িয়ে গেছে অনেক আগে। সংস্থাটি একে বলছে কারাগারে গণহত্যা অভিযান, কিন্তু ইরানের কাছে এটি দুর্বলতা নয়, বরং শক্তির প্রতীক। কারণ এই শাস্তি, এই ভয় দেখানো সবই এসেছে এক বড় যুদ্ধের পরে। যুদ্ধ পরবর্তী ঝড়। জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়াল যুদ্ধের পর ইরান ভেতরে বাইরে শক্তি জড়ো করছে। বিক্ষোভ, বিদ্রোহ আর বিদেশি গুপ্তচর বৃত্তি সবকিছুর জবাব দিচ্ছে কঠোর হাতে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় সম্প্রতি বাবাক শাহবাজি নামের এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন, ডেটা সেন্টারের গোপন তথ্য বিক্রি করেছেন ইসরায়েলকে। শুধু তাই নয়, ইরানের আইআরজিসি আরও 8 জনকে গ্রেফতার করেছে, যারা নাকি সামরিক সমন্বয়কারী ও শীর্ষ নেতাদের অবস্থান ইসরায়েলের কাছে পৌঁছে দিতে চাইছিল। সংখ্যার খেলা না শক্তির গল্প? 21,000 মানুষকে সংঘাতের সময় আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। কেন বা কী কারণে তাদের ধরা হলো সেটি স্পষ্ট না হলেও বার্তাটা একেবারেই স্পষ্ট। ইরান কোনোভাবে দুর্বল হতে রাজি নয়। যে কেউ শত্রুর হয়ে কাজ করবে তার জায়গা ইরানের কারাগারে, আর শেষ গন্তব্য ফাঁসির মঞ্চে। মোসাদের গোপন খেলা ফাঁস। অন্যদিকে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 13 জানায়, যুদ্ধের আগে ইরানের ভেতরে 100 জন বিদেশি এজেন্ট ঢুকিয়ে দিয়েছিল মোসাদ। তাদের কাজ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। এমনকি তারা নাকি গোপনে আনা ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যবহার করে ইরানের ভেতরেই আঘাত হানার চেষ্টা করেছে। কিন্তু ইরান সেই পরিকল্পনা ধরে ফেলেছে, ভেঙে দিয়েছে, আর এবার সেই সব এজেন্টদের পরিণতি দেখা যাচ্ছে ফাঁসির দড়িতে। নায়ক ইরান। এ গল্পে একটাই টুইস্ট। যেখানে পশ্চিমা মিডিয়া বলছে মৃত্যুদণ্ডের উন্মাদনা, সেখানে ইরান বলছে শক্তির প্রদর্শনী। 3 দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান যেন জানিয়ে দিচ্ছে তারা ভয় পায় না। ইসরায়েলের মোসাদ হোক কিংবা ভেতরের বিদ্রোহী, ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর অর্থই হলো মৃত্যুর সাথে চুক্তি করা। আজকে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক নায়ক। যে নায়ক শত্রুর ফাঁদ চিনে নেয়, তার এজেন্টকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, আর সারা বিশ্বকে দেখিয়ে দেয় এই ভূমিতে বিদেশি ষড়যন্ত্রের কোনো ঠাঁই নেই। আকাশে নতুন খেলার নিয়ম লিখছে ইরান। প্রশ্ন এখন একটাই, কে আসল শক্তির মালিক? সিরাজের আকাশে নেমে এসেছে রাশিয়ার MiG-29 যুদ্ধ বিমান। ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ইরান শুরু করেছে সামরিক পুনর্গঠন। এক নতুন ভারসাম্যের গল্প শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরান বলছে এবার তারা কথা বলবে শুধু শক্তির ভাষায়। রাশিয়ার S-400 এবং চীনের HQ-9 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে তেহরান। প্রশ্ন উঠছে, মস্কো আর বেইজিং যখন ইরানকে একের পর এক অস্ত্র দিচ্ছে, তখন কি আঞ্চলিক ভারসাম্য পুরোপুরি বদলে যাচ্ছে? সিরাজে পৌঁছানো MiG-29 যুদ্ধ বিমান আপাত দৃষ্টিতে পুরনো, কিন্তু এগুলো ইরানের আকাশ প্রতিরক্ষায় এক নতুন শ্বাস দিয়েছে। ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন বিমানগুলো ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। পার্লামেন্ট সদস্যদের ভাষায় এগুলো আসল খেলার আগে ওয়ার্ম আপ মাত্র, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর Su-35 যুদ্ধ বিমান। যেদিন এই ব্যবস্থা সম্পূর্ণ হবে, শত্রুরা বাধ্য হবে শক্তির ভাষা বুঝতে। দৃপ্ত কণ্ঠে ঘোষণা তাদের। এই ঘোষণা এসেছে এক গুরুত্বপূর্ণ সময়। এই বছরের জুনে ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ইরানের বিমান বাহিনী। ইসরায়েলি হামলায় ধ্বংস হয় রাশিয়ান S-300 প্রতিরক্ষা ব্যবস্থা, ভেঙে পড়ে ইরানের কিংবদন্তি F-14 এবং AH-1 হেলিকপ্টার। সেই আঘাত থেকে ঘুরে দাঁড়াতেই এবার ইরানের জবাব, শক্তির পুনর্গঠন, আকাশে নতুন বার্তা। ইরান অবশ্য শুধু বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করছে না। তারা ইতিমধ্যেই তৈরি করেছে নিজেদের দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373। S-300 যেখানে ব্যর্থ, সেখানেই দেশীয় প্রযুক্তি হয়ে উঠছে ইরানের ঢাল। এখন MiG-29 এর মতো বিমান সেই শক্তিকে করছে আরও মজবুত। খবর এসেছে রাশিয়া থেকে ইরান ইতিমধ্যেই Su-35, MiG-28 এবং Yak-130 যুদ্ধ বিমান সংগ্রহ করছে। যদিও মস্কো এ নিয়ে নীরব। পাশাপাশি চীন থেকে আসতে চলেছে উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও দীর্ঘপাল্লার রাডার। এক কথায় আকাশ যুদ্ধে নিজের অবস্থান নতুন করে লিখে দিচ্ছে ইরান। এখানে লুকিয়ে আছে এক বড় টুইস্ট। বেইজিং ইরানের প্রায় 90% তেল কিনছে, তবুও ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। তবুও সামরিক সহযোগিতায় তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে। রাশিয়া তো আগেই কৌশলগত মিত্র, অর্থাৎ ইরান এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে দুই পরাশক্তির সমর্থন তাকে দিচ্ছে এক আঞ্চলিক ত্রিমুখী শক্তির মর্যাদা।
বিশেষজ্ঞরা বলছেন সু-35 যুদ্ধ বিমান হতে পারে গেম চেঞ্জার। এর উন্নত রাডার ও আধুনিক অ্যাভিওনিক্স ইসরায়েলের আকাশে আধিপত্যকে বড় চ্যালেঞ্জ দেবে। বর্তমানে ইসরায়েলের শক্তি তাদের F-35I আদার স্টেলথ ফাইটার, কিন্তু ইরানের নতুন ক্ষমতা সেই একচ্ছত্র আধিপত্যে ফাটল ধরাতে পারে। ইসরায়েলও তাই সতর্ক। জেরুজালেম পোস্ট জানিয়েছে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরানের রাশিয়ান MiG-29 মোতায়েন, কারণ প্রতিটি নতুন যুদ্ধবিমান, প্রতিটি নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য এক নতুন সতর্কবার্তা। একসময়ের দুর্বল বিমান বাহিনী এখন ধীরে ধীরে শক্তির প্রতীক হয়ে উঠছে। তেহরান যেন জানিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ আর একতরফা নয়, এখানেও আছে এক নতুন নায়ক, নাম তার ইরান। ইরানকে ছুড়ল ট্রাম্পের নাকের নিচে ৫,০০০ কিলোমিটারের ICBM। পশ্চিমকে কাঁপিয়ে দিল খামেনির গোপন শক্তি, পশ্চিমা গোয়েন্দারা হতভম্ব। ট্রাম্প আর নেতানিয়াহু যখন হোয়াইট হাউসে বসে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন, তখনই আকাশে ছুটে গেল এক অদৃশ্য বজ্রপাত। গুজব নয়, স্যাটেলাইট চিত্র বলছে তেহরানের ইমাম খোমেনি স্পেস পোর্টে সম্প্রতি এক রহস্যময় উৎক্ষেপণ হয়েছে। দগ্ধ দাগগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ইরান হয়তো পরীক্ষা করেছে এমন এক ক্ষেপণাস্ত্র যার পাল্লা ৫,০০০ কিলোমিটার। এমন সময়ে যখন জাতিসংঘ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে, তখনই এই পরীক্ষা, যেন খামেনির ঘোষণা আমরা পিছিয়ে যাব না। 18 সেপ্টেম্বর সেমনানের আকাশে এক অদ্ভুত ধোঁয়ার রেখা দেখেছেন সাধারণ মানুষ। অনেকে ভেবেছিলেন উল্কাপাত, কিন্তু পরে AP এর বিশ্লেষণে বেরিয়ে আসে এগুলো আসলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার চিহ্ন। বিশেষজ্ঞরা বলছেন ক্ষতির আকার আর রাসায়নিক উপাদানের উপস্থিতি ইঙ্গিত করছে এটি কঠিন জ্বালানি প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, অর্থাৎ দ্রুত ছোড়া যায়, সহজে আটকানো যায় না। ইরানের সংসদ সদস্য মোহসেন জাঙ্গানে খোলাখুলি ঘোষণা করেছেন তেহরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তার ভাষায়, আমরা না পারমাণবিক সমৃদ্ধকরণ ছাড়ব, না ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে দাঁড়াব। দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলির একটি আমরা পরীক্ষায় সফলভাবে ছুঁড়েছি। অর্থাৎ ইরান সরাসরি জানিয়ে দিচ্ছে ইসরায়েল বা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নয়, এবার ইউরোপ পর্যন্ত তাদের নাগালের মধ্যে। ৫,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মানে ইউরোপ, এমনকি মার্কিন মূল ভূখণ্ডও হুমকির মুখে। পুরনো ভয়ের বাস্তবতা। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র আশঙ্কা করে আসছিল যে ইরানের মহাকাশ কর্মসূচির রকেটগুলো সহজেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের রূপ নিতে পারে। সেই ভয় এখন বাস্তবতার কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন জুলজানা নামের ইরানি ক্ষেপণাস্ত্র এর আগেই মহাকাশে পৌঁছেছে। আরেক ধাপ এগোলেই সেটি হবে পূর্ণাঙ্গ ICBM। ইসরায়েলের উদ্বেগ। জুনে ইসরায়েল ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করেছিল, কিন্তু ইরান দ্রুত সেগুলো পুনর্নির্মাণ শুরু করেছে। বিশ্লেষক বেহনাম বেন তালেবলো বলেছেন ইসরায়েলের সাফল্য তেহরানকে আরও উন্নত ক্ষেপণাস্ত্র বানাতে বাধ্য করেছে, অর্থাৎ যুদ্ধ যত বাড়ছে ইরান তত শক্তিশালী হচ্ছে। কৌশলগত বার্তা। এই পরীক্ষা শুধু সামরিক ক্ষমতার প্রদর্শন নয়, এটি এক কৌশলগত সংকেত। পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা বা হুমকি কোনো কিছুতেই তেহরান পিছিয়ে আসবে না, বরং প্রতিটি চাপ ইরানকে আরও দৃঢ়, আরও আক্রমণাত্মক করে তুলছে। খামেনির ইরান আজ ঘোষণা করছে নতুন অধ্যায়ের সূচনা। ২০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে শুধু ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি নয়, এখন ইউরোপও তেহরানের শ্বাসরুদ্ধকর পরিসরে। পশ্চিমের কূটনৈতিক চাপ যখন তীব্র, ঠিক তখনই এই উৎক্ষেপণ যেন এক বিদ্যুতের ঝলকানি। বার্তা পরিষ্কার, ইরানকে আর শুধু আঞ্চলিক শক্তি হিসেবে ভাবা যাবে না, তার হাতে এখন এমন অস্ত্র যা গোটা বিশ্বের কৌশলগত মানচিত্র পাল্টে দিতে সক্ষম। ইরানের মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্র, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন নতুন এক মোড়ে দাঁড়িয়েছে। ইরান দেখিয়েছে যে তার সামরিক শক্তি শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক মহলে প্রভাব বিস্তার করতে সক্ষম। 12 দিনের সংঘর্ষে ইরান প্রতিপক্ষ ইসরায়েলকে চোখে চোখ রাখতে বাধ্য করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবে ইরান এই যুদ্ধের পরেই তাদের ব্যালিস্টিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করেছে। এই মিসাইলগুলো শুধু আঞ্চলিক শত্রুকে নয়, প্রয়োজন হলে দূরবর্তী লক্ষ্য, এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাকেও ধ্বংস করতে পারে। এই বার্তাই দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের সদস্য মোহসেন জাঙ্গানে সম্প্রতি নিশ্চিত করেছেন দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে। এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করতে সক্ষম। তবে সরকার এখনো মডেল বা সাংকেতিক নাম প্রকাশ করেনি।
বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র প্রদর্শন নয়, এটি ইরানের কৌশলগত বার্তা। ইরান এখন হাইপারসনিক, ব্যালিস্টিক ও প্রতিরক্ষা প্রযুক্তির সংমিশ্রণে এমন এক শক্তি তৈরি করেছে যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শত্রুদের ভাবতে বাধ্য করছে। ইরানের আইআরজিসি এবং সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিচ্ছে যে কোনো আগ্রাসন বা ভুল পদক্ষেপের পরিণতি কঠিন হবে। কিন্তু টুইস্ট আছে, এটি কি শুধুই প্রথাগত শক্তি প্রদর্শন, নাকি ইরান পারমাণবিক যুগে প্রবেশের প্রাথমিক ইঙ্গিত দিচ্ছে? পার্লামেন্টের আরেক সদস্য আহমেদ নাদাই সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসা এবং নিজের পারমাণবিক সক্ষমতা পরীক্ষা করার সম্ভাবনা নিয়ে। সমরবিদরা বলছেন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। যদিও ইরানের হাতে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে তার প্রযুক্তি দ্রুত সেই পথে এগোচ্ছে। এই পরিস্থিতি ইরানের শক্তিকে নতুন মাত্রায় তুলে ধরেছে। শুধুমাত্র আঞ্চলিক দখল নয়, ইরান তার অস্ত্র শক্তি, বৈজ্ঞানিক সক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বিশ্বের বড় শক্তিদেরও ভাবিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি বার্তা পাঠানো হয়েছে, ইরানকে হালকাভাবে নেওয়া যাবে না। এই নতুন যুগের মধ্যপ্রাচ্যে ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, বরং শক্তির একটি পরিপূর্ণ চিত্র তৈরি করেছে। আঞ্চলিক শত্রু হোক বা আন্তর্জাতিক মহল, যে কেউ যদি ইরানের সীমা অতিক্রমের চেষ্টা করে, তার জন্য প্রস্তুত রয়েছে নতুন এক ধরনের প্রতিরক্ষা, যেখানে প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষমতা এবং জাতীয় ঐক্য একত্রে শক্তির দুর্গ গড়ে তুলেছে। এখন প্রশ্ন শুধু একটাই, এই শক্তি প্রদর্শন কি কেবল হুঁশিয়ারি, নাকি মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্যের নতুন যুগের সূচনা? ইতিহাসে বলবে, তবে ইরান নিজের অবস্থান ও শক্তি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে। যুদ্ধের পর নিজেদের সামরিক শক্তিকে নতুন করে সাজাচ্ছে ইরান। শত্রুদের আগ্রাসনের প্রতিক্রিয়ায় তারা প্রতিটি ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভান্ডার, আধুনিক সামরিক মহড়া, সবই ইরানের নতুন আগমনী বার্তা বহন করছে। গত জুনে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর আমেরিকা ইসরায়েলের পাশে যোগ দিয়ে আরও 3টি স্থাপনায় আঘাত করে। কিন্তু তেহরান কোনোভাবে বিচলিত হয়নি। উল্টো 12 দিনের মধ্যে যুদ্ধ শেষ করতে বাধ্য হয় ইসরায়েল ও আমেরিকা। এই যুদ্ধ ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী, আইআরজিসির সক্ষমতা ও জাতীয় ঐক্যের পরিচয় দিয়েছে। ইরান আগের যুদ্ধে শেখা শিক্ষাকে কাজে লাগিয়েছে। আইআরজিসি ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েল এবং আমেরিকার সম্ভাব্য হুমকির জবাব দিতে এখন পুরোপুরি প্রস্তুত। অস্ত্রের ঝনঝনানি, ক্ষেপণাস্ত্রের গর্জন এবং সামরিক মহড়া সবই ইরানের শক্তিশালী অবস্থান নিশ্চিত করছে। ইরান এই প্রতিরক্ষা শক্তিকে শুধুই প্রতিরোধের জন্য নয়, শত্রুকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করার জন্য সাজাচ্ছে। আকাশ, সমুদ্র ও স্থল, 3টে ক্ষেত্রেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ়। তেহরান প্রমাণ করেছে, শত্রু যত বড় শক্তি হোক, ইরান নিজস্ব কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে প্রতিক্রিয়ার নতুন মাত্রা তৈরি করতে সক্ষম। ইরানের সামরিক ইতিহাসও শক্তির প্রমাণ বহন করে। 1980 সালে ইরাকের পূর্ণমাত্রার আগ্রাসনের সময় ইরান 8 বছর ধরে প্রতিরোধ গড়ে তোলে। তখন আমেরিকা ইরাককে সমর্থন করলেও ইরান হেরে যায়নি। আইআরজিসি মনে করিয়ে দেয়, সেই যুদ্ধের অভিজ্ঞতা এখনও তাদের সম্ভাব্য হুমকির মোকাবিলার মূল ভিত্তি। ইরানের সামরিক পুনর্গঠন শুধু অস্ত্রভান্ডার বৃদ্ধি নয়, আইআরজিসি জানাচ্ছে জাতীয় ঐক্য ও সামরিক কৌশল একত্রে শত্রুদের জন্য শক্তিশালী প্রতিবন্ধক। ইরান তাদের নিরাপত্তা প্রযুক্তি উন্নয়ন অব্যাহত রেখেছে, হাইব্রিড যুদ্ধ মোকাবেলার পরিকল্পনা করেছে এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে সক্ষম। এই প্রস্তুতির মধ্যে হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তি, কৌশলগত মহড়া এবং সামরিক প্রযুক্তির আধুনিকীকরণ ইরানের শক্তিকে আন্তর্জাতিক দৃশ্যপটে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। ইসরায়েল ও আমেরিকাকে বারবার সতর্ক করা হয়েছে, যদি ভুল পদক্ষেপ নাও, পরিণতি ভোগ করতে হবে। ইরান এখন যুদ্ধের আগের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। অতীতের ক্ষত ও অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তরিত করে তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সশস্ত্র, সংহত ও জাগ্রত অবস্থান দেখাচ্ছে। আইআরজিসি হুঁশিয়ারি দিচ্ছে, যে কোনো আগ্রাসন চেষ্টা ব্যর্থ হবে, কারণ ইরান এক দুর্গের মতো দাঁড়িয়ে আছে। এখন ইরানের বার্তা স্পষ্ট, শত্রু যত শক্তিশালী হোক, তাদের প্রতিরোধ, কৌশল এবং ঐক্য ইরানকে পরাজিত করতে পারবে না। সর্বাত্মক যুদ্ধের কিনারায় তুরস্ক ও ইসরায়েল।
ফিলিস্তিনের গাজা, লেবানন, ইরান, ইয়েমেনে ধারাবাহিকভাবে হামলার পর সম্প্রতি কাতারে ইসরায়েলের বিমান হামলার পর আঙ্কারায় উদ্বেগ বাড়ছে। তেল আবিবের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখন তুরস্কও রয়েছে সতর্ক অবস্থানে। ইসরায়েলি একাডেমিক ও রাজনৈতিক বিশ্লেষক মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আজ কাতার, কাল তুরস্ক। এর জবাবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একজন উপদেষ্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইসরায়েল যদি তুরস্কের উপর হামলার চিন্তা করে তাহলে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। ভূমধ্য সাগরের বাতাসে বারুদের গন্ধ, সীমান্তের ওপারে দাঁড়িয়ে আছে ইসরায়েল, আর অপর প্রান্তে প্রস্তুত তুরস্ক। ইতিহাস যেন আরেকবার নতুন করে লিখতে চাইছে। ইসরায়েল সম্প্রতি সাইপ্রাসে পাঠিয়েছে ভয়ঙ্কর বারাক MX প্রতিরক্ষা ব্যবস্থা। লিমসলের বন্দরে দেখা গেছে চালানের ভান্ডার, যেখানে রাখা এই সিস্টেমের যন্ত্রাংশ। এই প্রযুক্তি 150 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এর সাথে যুক্ত হয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা। বিশ্লেষকদের মতে শুধু সাইপ্রাস নয়, পুরো পূর্ব ভূমধ্য সাগরে এটি তুরস্কের বিমান ও স্থলবাহিনীর জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু টুইস্ট এখানে, আঙ্কারা আজকের তুরস্ক আর আগের মতো দুর্বল নেই। তারা উত্তর সাইপ্রাসে স্থাপন করেছে শক্তিশালী ড্রোন ঘাঁটি। দ্বীপের উত্তরাংশে মোতায়েন করা হয়েছে 3 শতাধিক ট্যাঙ্ক ও শত শত সাঁজোয়াজান। প্রেসিডেন্ট এরদোয়ান সেনাবাহিনীকে ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, তুরস্ক প্রদর্শন করেছে তাদের নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক সাইবার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আরেকটি দৃশ্যপট স্পষ্ট, ইসরায়েল ও সাইপ্রাস মিলে যে প্রতিরক্ষা জোট করছে, তুরস্ক তার মোকাবিলায় মাঠে নামছে একেবারে খোলাখুলি। আঙ্কারা বলছে, সাইপ্রাসে যত প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হোক তা তাদের ড্রোন, মিসাইল ও বিমান শক্তির সামনে টিকতে পারবে না, কারণ এই ভূমি 1974 সাল থেকেই সংঘাতের কেন্দ্র, আর আজও তার ছায়া মুছে যায়নি। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ তুরস্ককে উস্কানি দেওয়ার সমান। যদি একটিমাত্র ভুল পদক্ষেপও ঘটে তবে তা ভয়াবহ আকার নিতে পারে। এই সংঘাত সীমান্তের ভেতরে আটকে থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। শরণার্থী স্রোত, জ্বালানি সংকট, সামরিক জোটের দ্বন্দ্ব, সবকিছুই জড়িয়ে পড়বে এই অগ্নি সংঘাতে। যুদ্ধ যদি শুরু হয় তবে সেটি কেবল আকাশ বা সাগরে সীমাবদ্ধ থাকবে না, ইতিহাসের পাতায় আরেকটি রক্তাক্ত অধ্যায় যুক্ত হবে। তুরস্ককে আঘাত করার মানে হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এই সতর্কবার্তাই এখন দিচ্ছেন বহু বিশেষজ্ঞ। আর আঙ্কারার কণ্ঠে শোনা যাচ্ছে অটল বার্তা, যে আগুন জ্বালাবে সেই আগুনেই দগ্ধ হবে। বিগত কয়েক মাস ধরেই ইসরায়েলি মিডিয়াগুলো তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিত্রিত করে আসছে। বিশেষ করে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের উপস্থিতি ও যুদ্ধ পরবর্তী সিরিয়ায় দেশটির পুনর্গঠনে ভূমিকা, এই বিষয়গুলোকে ইসরায়েলি বিশ্লেষকরা নতুন হুমকি হিসেবে বর্ণনা করছেন। কাতারে হামলার পর তুরস্কের মধ্যে আরেকটি শঙ্কা জন্মেছে, তা হলো ন্যাটো জোটের প্রতিশ্রুতি কতটা কার্যকর। কারণ কাতার মেজর নন ন্যাটো অ্যালাই হলেও ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি। বুক কাঁপানো এক রাত, গাজার দরজা ঠেলে যুদ্ধ কি এবার পৌঁছাবে মিশরে? আবার উত্তেজনা, আবারও এক অদৃশ্য আতঙ্ক। মধ্যপ্রাচ্যের বুকে রাতের আকাশে ঘন কালো ধোঁয়া, মাটিতে ট্যাঙ্কের গর্জন, সীমান্তে লোহার প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা সেনারা। ঘুম নেই কারো চোখে, কারণ গাজার দক্ষিণ সীমান্তে রাফা ক্রসিংয়ে মিশরের সেনাদের কড়া পাহারা। এর পেছনে লুকিয়ে আছে এক মহাভয়ঙ্কর শঙ্কা। হঠাৎ করে যদি লাখো ফিলিস্তিনি ভেঙে দেয় সীমান্তের বেড়াজাল, যদি তারা ঝুঁকে পড়ে উত্তর সিনাইয়ের মরুভূমিতে, তখন কি করবে মিশর? অগ্নি পরীক্ষায় কায়রো। 2 বছরেরও বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধ কেবল ফিলিস্তিনিদের নয়, এবার অগ্নি পরীক্ষায় দাঁড় করিয়েছে কায়রোকেও। যুদ্ধের শুরু থেকেই মিশর ঘোষণা দিয়েছিল, গাজার 23 লাখ মানুষকে তাদের ভূমি থেকে তাড়ানো হবে না, আমরা তা মানব না। কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে। ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক স্থল ও আকাশ অভিযান প্রায় 4 লাখ মানুষকে গাজা সিটি থেকে দক্ষিণে ঠেলে দিয়েছে। সেই দক্ষিণ মানে মিশরের সীমানার পাশে রাফা। এখন কায়রোর চোখে আতঙ্ক। যদি হঠাৎ করেই লাখো মানুষ সীমান্ত ভেঙে ঢুকে পড়ে, তবে সেটি শুধু জনসংখ্যার চাপ নয়, জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয়। মিশরের সরকারি সূত্র আল আরাবি আল জাদিদকে বলছে, সবকিছু যেন সাজানো চিত্রনাট্য। ফিলিস্তিনিদের ধীরে ধীরে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পরিকল্পনাটা এমনভাবে তৈরি যে একদিন হাজার হাজার মানুষ বোমার ভয় থেকে দূরে মাত্র 100-150 মিটার পার হয়ে মিশরে ঢুকে পড়বে।
তখন বিশ্ব দেখবে মিশর মানবিকতার দরজা বন্ধ রেখেছে, আর ইসরায়েল তারা দায়মুক্ত হয়ে যাবে। কিন্তু প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের ভূমিতে ফিলিস্তিনি গণপলায়নের দরজা খুলব না। ইসরায়েলি অভিযানের নাম দিয়েছেন পদ্ধতিগত গণহত্যা। নতুন আঞ্চলিক বিস্ফোরণ। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্টো অভিযোগ করেছেন কায়রোর বিরুদ্ধে, মিশর ফিলিস্তিনিদের কারাগারে আটকে রেখেছে। এই পারস্পরিক অভিযোগ সম্পর্ক আরও তিক্ত হলেও মিশর এখনো ভাঙেনি 1979 সালের শান্তি চুক্তি। তবে ঝড় থামছে না। জর্ডান ইতিমধ্যেই ঘোষণা করেছে ফিলিস্তিনিদের জোর করে সরানো মানে যুদ্ধ ঘোষণা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 2 বছরে নিহত 65,000-এরও বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরায়ণের পরোয়ানা জারি করেছে, কিন্তু তারপরও ইসরায়েলের হামলা থামেনি। মিশর বরাবরই মধ্যস্থতাকারীর ভূমিকা ছিল। কাতার আর যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কায়রো যুদ্ধবিরতির চেষ্টা করেছে, কিন্তু ওয়াশিংটন আর তেল আবিব মিশরকে দূরে রাখতে চাইছে আলোচনার টেবিল থেকে। দোহায় হামাস নেতাদের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলা তো সেই আলোচনার কফিনে শেষ পেরেক। ট্যাঙ্ক, হেলিকপ্টার আর ভয়ঙ্কর প্রশ্ন। উত্তর সিনাইতে এখন মিশরের ট্যাঙ্ক, হেলিকপ্টার, সেনা কুচকাওয়াজ সবই চলছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের উস্কানি যে কোনো সময় মিশরকেও টেনে নিতে পারে যুদ্ধে। তখন রক্তক্ষয়ী সংঘর্ষের মানচিত্র কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না, পৌঁছে যাবে কায়রোর বুক পর্যন্ত। আর ইরান, এই অগ্নিগর্ভ বাস্তবতায় ছায়ার মতো ভেসে উঠছে ইরানের নাম। তেহরান বহু আগেই সতর্ক করেছে, ফিলিস্তিনিদের ভূমি থেকে তাড়ানো হলে পুরো অঞ্চল আগুনে পুড়ে যাবে। ইরানের সামরিক শক্তি আজ শুধু হরমুজ প্রণালী নয়, লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর আঞ্চলিক মিত্ররা এক অদৃশ্য চাপ সৃষ্টি করছে তেল আবিব আর ওয়াশিংটনের ওপর। তেহরানের নতুন ঘূর্ণিঝড়, ইরান উঠছে দখলদারদের ঘুম হারাম। যুদ্ধ শেষ হয়েছে কয়েক মাস আগে, কিন্তু তার প্রতিধ্বনি এখনো বাজছে তেহরানের আকাশে। ইসরায়েলের সঙ্গে সেই ভয়ঙ্কর সংঘর্ষের পর থেকে ইরান যেন নতুন করে জন্ম নিয়েছে। অতীতের ক্ষতকে শক্তিতে রূপান্তরিত করে তারা এখন দাঁড়িয়েছে আগের চেয়ে আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। ইরানের রাস্তায় এখন গর্জে উঠছে সামরিক কুচকাওয়াজ, ক্ষেপণাস্ত্রের ধাতব ঝলক, আকাশ প্রতিরক্ষার নতুন নকশা আর মোহরার শব্দ যেন ঘোষণা করছে এবার ইরান প্রস্তুত। মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, বুধবার তেহরানে দাঁড়িয়ে এক সতর্কবার্তা দিলেন। তার কণ্ঠ ছিল দৃঢ়, চোখে আগুন। আমাদের প্রতিরক্ষা এখন যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে পৌঁছেছে। শত্রুরা ভুলেও ইরানের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। আমেরিকা বা ইসরায়েল কেউই এবার আক্রমণ করার চিন্তা করুক না। এ যেন এক নতুন ইরানের আগমনী সুর, অতীতের ক্ষত, বর্তমানের আগুন। 1980 সালে ইরাক ভেবেছিল সহজেই ইরানকে হাঁটু গাড়াতে বাধ্য করবে। সাদ্দাম হোসেনের সেই স্বপ্ন 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ভেঙে চূর্ণ হয়েছিল। ইরান প্রমাণ করেছিল তাদের মাটি জয় করা যায় না। আর গত জুনের ঘটনাই বা ভুলে যায় কিভাবে? ইসরায়েল যখন হঠাৎ হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চেয়েছিল, তখন তেহরান জবাব দিয়েছিল ক্ষেপণাস্ত্রের বৃষ্টি দিয়ে। শুধু ইসরায়েলই নয়, আমেরিকা যখন পাশে দাঁড়িয়েছিল, তখন তাদের ঘাঁটিও পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। শেষমেশ যুদ্ধবিরতিতে ফিরতে বাধ্য হয়েছিল 2 দখলদার শক্তি। নতুন দুর্গ, নতুন হুঁশিয়ারি। এখন ইরান শুধু প্রস্তুত নয়, বরং আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তাদের প্রতিরক্ষা খাত নতুন করে সাজানো হয়েছে। আকাশ প্রতিরক্ষার ঢাল এতটাই মজবুত যে শত্রুপক্ষ এখন আক্রমণের আগে শতবার ভাববে। ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে আকাশে উঠে শত্রুর বিমান নামানো শুধু সময়ের ব্যাপার। মুসাভি গর্জে উঠলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় পুরোপুরি প্রস্তুত। এবার যে কোনো আগ্রাসনের জবাব আমরা দ্বিগুণ শক্তিতে দেব। ইরানের জাগরণ, দখলদারদের আতঙ্ক। ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানকে থামিয়ে দেওয়া যাবে, কিন্তু বাস্তব এখন উল্টো। তেহরান জেগে উঠেছে, আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। আকাশে ড্রোন, মাটিতে ক্ষেপণাস্ত্র, সীমান্তে সেনাদের পদশব্দ, সবকিছু মিলে যেন ঘোষণা করছে নতুন এক যুগের সূচনা। বর্তমানে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক দুর্গ, যেখানে প্রতিটি ইট বসানো আছে প্রতিরোধের ইতিহাস দিয়ে। প্রশ্ন এখন একটাই, কে সেই বোকা
যে আবার আগ্রাসনের দুঃসাহস দেখাবে?